আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি মাহমুবা জানিরানা। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশে, জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী কাঠামো উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর তৃতীয় দিনে সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের নেয়া বিদেশি বিনিয়োগ বান্ধব পদক্ষেপগুলো তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। That was the beginning of the garment industry in Bangladesh, those crazy young guys. এদিনের সেশনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে, যা শুধু বাংলাদেশের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য সুযোগের ক্ষেত্র হতে পারে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম সরকারের অপেক্ষায় বসে থাকবে না, তারা সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। এর আগে বিনিয়োগে অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়াও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে ইয়াওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় একটি মহল লিপ্ত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপি ধর্মনিরপেক্ষতা বাতিলে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছে, একই সাথে পঞ্চদশ সংশোধনীর পুনঃব্যবস্থা চায় বলেও জানান তিনি। নির্বাচন নিয়ে ধোঁয়াশা কাটাতে প্রধান উপদেষ্টার কাছে ডিসেম্বরের আগে নির্বাচনী রোডম্যাপ চাইবে বলেও জানান সালাউদ্দিন আহমেদ। রিপোর্ট করছেন জাহিদ রহমান। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পঞ্চদশ সংশোধনী রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে ঐক্যমত্য কমিশনের কাছে দেওয়া বিএনপির প্রস্তাব নিয়ে কথা বলেন। পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। এখন সেটার মধ্যে আছে মহান আল্লাহর উপর আস্থা, বিশ্বাস, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক ন্যায় বিচার, সেটা আমরা বহাল চাই। নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা অন্তর্বর্তী সরকারকে দূর করতে হবে বলে জানান তিনি। মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফিলিস্তিনি মুসলমানদের উপর ইহুদি উগ্রবাদ ইসরায়েলের বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে অংশ নিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দিন চৌধুরী আইনি বলেন, বিশ্বের মুসলমানকে আজ ঐক্যবদ্ধ হতে হবে, যেমনটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি এবং গণতান্ত্রিক দেশসমূহ সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধে উদ্যোগ নেওয়ার দাবি জানান। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরো জোরদার হবে বলেও মনে করেন অ্যানি। অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দাও। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। রংপুরের আবু সাইদ হত্যায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল প্রসিকিউটর মিজানুল ইসলাম। এই হত্যা মামলায় আটক 4 জনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে ট্রাইব্যুনাল। তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দেওয়া হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে
জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এখানে পুলিশ অফিসারও আছেন, সাধারণ ছাত্রলীগ যুবলীগ অর্থাৎ অ্যাট্রোসিটির সাথে যারা জড়িত, সেই ক্ষেত্রে আওয়ামী লীগের হেলমেট বাহিনী আছে, তাদের সহযোগী আছে, এছাড়া যারা অপরাধকে বিভিন্নভাবে উৎসাহিত করেছে, প্ররোচিত করেছে, ষড়যন্ত্র করেছে, তাদের নামও আছে। এদিকে যাত্রাবাড়ী থানার হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াকের আদালত এ আদেশ দেন। এছাড়া যাত্রাবাড়ী, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ ও উত্তরা পূর্ব থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, দীপমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, আব্দুল আল মামুনকে। সকালে তাদের প্রত্যেককে তোলা হয় CMM আদালতে। পরে তাদের এ আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। গাজায় ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট 72 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজার থেকে আটক করা হয় 4 জনকে। এসব ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত মোট 10টি মামলা রুজু করা হয়েছে। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ইতোমধ্যে 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা দিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। এবছর ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত, 835 জন আহত হয়েছেন। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে তথ্য উঠে এসেছে। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও দুর্ঘটনা কমেছে 21.5%। কমেছে নিহত ও আহতের হারও। শাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদে সড়ক, রেল আর নৌপথে অন্য যে কোনো সময়ের তুলনায় যাত্রী চাপ বাড়ে উল্লেখযোগ্য হারে। সেই কারণে দুর্ঘটনাও বাড়ে কয়েক গুণ। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে 5 জনই একই পরিবারের। কেবল সড়কে 315টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে 322 জনের, আর আহত 826 জন, যার শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা, যা মোট দুর্ঘটনার প্রায় 43%। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় 150-এর বেশি মানুষ নিহত হয়েছে। তবে গত ঈদের তুলনায় দুর্ঘটনা কমেছে 21.5%। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। বরাবরের মতো এবারও
দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। তবে এবারে ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি। যদিও ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে বলেন, সড়কে আইন শৃঙ্খলা বাহিনী সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ সময় সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা, প্রধান সড়কে চলাচল বন্ধ, ব্যাটারি আমদানি বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। এদিকে ঝিনাইদহের মহেশপুরে ট্রাক চাপায় 2 জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও 3 জন। গেল রাতে উপজেলার কৃষ্ণপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মহেশপুর থানার অফিসার ইনচার্জ জানান, খালিশপুর বাজারের একটি সেলুনের দোকানের কর্মচারী বন্ধু সহ 3 জনকে নিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি যাওয়ার পথে কালীগঞ্জ জীবননগর সড়কে পৌঁছালে 2 মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা 6 জন রাস্তায় ছিটকে পড়লে একটি ট্রাক 3 জনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় 2 জন। আহত 3 জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। গ্রীষ্মে এবারও ভোগাবে বিদ্যুতের লোডশেডিং। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না বলছেন বিশেষজ্ঞরা। এই মৌসুমে প্রায় 1,500 মেগাওয়াট লোডশেডিংয়ের ধারণা কর্তৃপক্ষের। বিদ্যুতের ব্যবহার 15% কমিয়ে চাপ মোকাবিলার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিকুল আলম। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। সর্বোচ্চ চাহিদা 18,000 মেগাওয়াট বলে ধারণা কর্তৃপক্ষের, আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা 15,000 মেগাওয়াট। ফলে ঘাটতি মেটাতে লোডশেডিংয়ের বিকল্প নেই। ডলার সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় সক্ষমতা থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। সংকট মোকাবেলায় জ্বালানির সাশ্রয়ী বাল্ব ব্যবহার, এসির তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখাসহ বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। জনগণকে উদ্বুদ্ধ করে এইভাবে সাশ্রয়ী প্রোগ্রাম কখনোই ভালোভাবে কাজ করে না। 18,000 মেগাওয়াট যদি চলে যায় এবং আমাদের যদি প্রস্তুতি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড লোডশেডিং এর সম্ভাবনা আছে এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর গ্যাসের ঘাটতির একটা সম্ভাবনা আছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুতের উৎপাদন ব্যয় কমানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ। বিপিসির তেল আনা নেওয়া করতে 3 মাসের কত কোটি টাকা লাগে, সেই টাকা যদি আমরা ব্যাংক থেকে ঋণ না করে, আমাদের ডেভেলপমেন্ট তহবিল আছে, কোম্পানিগুলো নিজস্ব টাকা আছে, সেই সব টাকা দিয়ে যদি আমরা এই বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করি, তাহলে ব্যাংক থেকে 13.5% সুদে টাকা নিতে হয় না। অযৌক্তিক এবং অন্যায় কষ্টগুলো যদি আমরা মুক্ত রাখতে পারি, তাহলে এখন বিদ্যুতের যে দাম দিচ্ছি সেই দামের থেকেই কম দামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব এবং ঘাটতিও থাকে না, ভর্তুকি দিতে হয় না, মূল্যবৃদ্ধির চাপও থাকে না। তাহলে এই কাজটাই সরকার ক্ষমতা এসে কেন করলো না? ব্যয় কমাতে হলে কমাতে হবে দুর্নীতি। তবে বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধে সরকারের সদিচ্ছা দেখছেন না অধ্যাপক শামসুল আলম। যে সমস্ত বেসরকারি খাতের কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে, সরকারি খাতের কাছে বিদ্যুৎ কেনা, তারা এইরকম ধরনের অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় করে তারা মূল্যহার নির্ধারণ করেছে। সরকার নিজে মূল্যহার নির্ধারণের ক্ষমতা হাতে নিয়ে গ্যাসের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, বিদ্যুতের দাম বাড়িয়ে নিছে। তাহলে এই বাড়ায় আমি যে ঘাটতিটা তৈরি করে নিলাম আর্টিফিশিয়ালি, সেই জায়গাটাই নিয়ন্ত্রণ করতে সরকার চাচ্ছে না। সরকারের মধ্যে কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। আমরা সেই জায়গাটার উপরে গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও বিতরণে অযৌক্তিক ব্যয় হ্রাস ও অনিয়ম দুর্নীতির লাগাম টানতে পারলেই বিদ্যুৎ সংকট দূর হবে বলছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTV, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে স্বল্প পরিসরে আয়োজন করা হবে। একটি পদ্ধতি নয়, বিভিন্ন দেশে কয়েকটি পদ্ধতিতে ভোট নেওয়া হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁও নির্বাচন ভবনের সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। কমিশনার আরও বলেন, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর পক্ষে বেশি মত দিয়েছে বিভিন্ন সংস্থা ও নির্বাচন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিভিন্ন দেশে বসবাসকারীদের প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে।
বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। কোন পরিসরে হবে আমরা পুরো ব্যবস্থাপনাটা এক্সপ্যান্ড করার পরে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারপরে আমরা বুঝতে পারবো। এই রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন রেজিস্ট্রেশনই হবে এবং যে ধরনের ভোটই হোক না কেন এক ধরনের রেজিস্ট্রেশন করলেই হবে। ওখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ভোটার অপশন দিবেন। প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন যেটা দিয়ে আমরা বড় পরিসরে করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গেল সন্ধ্যায় উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামুরা সীমান্তের 0 পয়েন্টে ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। পরিবারের অভিযোগ, মুন্না ধানের জমি দেখতে সেজামুরা সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তারা। বিজিবির টহলের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা। ফিলিস্তিনের প্রতি একাত্মতা প্রকাশ এবং ইসরায়েলের চালানো গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে আকিজ ইনসাফ গ্রুপের কর্মকর্তা কর্মচারীবৃন্দ। সোমবার আয়োজিত মিছিলটি রাজধানীর গুলশান থেকে শুরু হয়ে টিএসসি রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। বিক্ষোভ মিছিল থেকে আন্দোলনকারী ফিলিস্তিনের জনগণের অধিকার রক্ষা এবং ইসরায়েলি আগ্রাসন বন্ধের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানান। এ সময় ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের জনগণের দৃঢ় সমর্থন ও ঐক্যের বার্তা দেন আন্দোলনকারীরা। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। আজ থেকেই কার্যকর হচ্ছে বেশ কিছু চীনা পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা 104% আমদানি শুল্ক। এক ব্রিফিংয়ে তথ্য জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ। আর ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। এছাড়া চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ চায় বলে মন্তব্য করেছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। ইমরুল হাসানের রিপোর্টে বিস্তারিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরুর আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু চীনা পণ্যের উপর আমদানি শুল্ক কার্যকর হচ্ছে আজ থেকেই। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিথ মঙ্গলবার এক ব্রিফিংয়ে এই কথা জানান। ওয়াশিংটনে বুধবার শুরু হওয়ার সঙ্গে সঙ্গে চীনা পণ্যের উপর বাড়তি এ আমদানি শুল্ক কার্যকর হয়ে যাবে। গেল 2 এপ্রিল বিভিন্ন দেশের পণ্যের উপর পাল্টা শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনের উপর আরোপ করা হয় 34% শুল্ক। এর আগে দেশটির উপর 20% শুল্ক আরোপ করা হয়েছিল। এর জবাবে শুক্রবার যুক্তরাষ্ট্রের পণ্যের উপর 34% শুল্ক আরোপের ঘোষণা দেয় চীন। বৃহস্পতিবার থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা। তবে বেইজিং নতুন করে যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে সেটা প্রত্যাহার না করলে দেশটির পণ্যের উপর আরও শুল্ক আরোপের হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে থেমে নেই চীনও। ট্রাম্পের শুল্ক আরোপের হুমকির প্রতিক্রিয়ায় শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে বেইজিং। এক প্রতিক্রিয়ায় এসব বলেন চীনা বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র। চীনের বিরুদ্ধে শুল্ক বাড়ানোর মার্কিন হুমকি একটি ভুলের ওপর আরেকটি ভুল। এর মধ্য দিয়ে আবারও যুক্তরাষ্ট্রের প্রতারণা করার স্বভাব প্রকাশ পেয়েছে। চীন কখনোই এটা মেনে নেবে না। যুক্তরাষ্ট্র শুল্ক বাড়ালে চীন তার নিজস্ব অধিকার এবং স্বার্থ রক্ষার জন্য শক্তভাবে পাল্টা ব্যবস্থা নেবে বলেও সতর্ক করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ইমরুল হাসান, আরটিভি। মুসলিমদের বিক্ষোভ এবং বিরোধী রাজনৈতিক দলগুলোর তীব্র আপত্তির মধ্যেই ভারতে আজ থেকে বিতর্কিত ওয়াকফ আইন কার্যকর হয়েছে। এরই মধ্যে দেশটি সুপ্রিম কোর্টে এ আইনের বৈধতা চ্যালেঞ্জ করেছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। গেল শনিবার ওয়াকফ সংশোধনী বিলের সম্মতি দেয় ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এর মধ্য দিয়ে বিলটি আইনে পরিণত হয়। এর আগে বুধবার গভীর রাতে ওয়াকফ বিল পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় পাশ হয়। বিলের পক্ষে 288 আর বিপক্ষে 232টি ভোট পড়ে। পরদিন বৃহস্পতিবার উচ্চকক্ষ রাজ্যসভায় বিলটি 128/95 ভোটে পাশ হয়। পুরনো আইন অনুযায়ী কোনো সম্পত্তি ওয়াকফ ঘোষণার একমাত্র অধিকারী ছিল ওয়াকফ বোর্ড। নতুন আইনে সেই অধিকার দেয়া হয়েছে জেলা প্রশাসক বা সমপদমর্যাদার কোনো সরকারি কর্মকর্তাকে। খেলার খবর ক্রিকেট।
নারী বিশ্বকাপের বাছাই পর্বে আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ব্যাট করছে পাকিস্তান। দিনের অন্য ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস হেরে ব্যাট করছে স্কটল্যান্ড। বাছাই পর্বে বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। লাহোরে প্রথম ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে নিগার সুলতানা জ্যোতির দল। একই মাঠে 13 এপ্রিল দলটির প্রতিপক্ষ আয়ারল্যান্ড আর 15 এপ্রিল স্কটল্যান্ড। বাংলাদেশ নিজেদের সবশেষ দুটি ম্যাচ খেলবে 17 ও 19 এপ্রিল। প্রতিপক্ষ শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। দুপুরের সংবাদ এ পর্যন্তই। জেলা সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।